আপনার যদি হেডম থাকতো তাহলে পে কমিশন আপনি বাস্তবায়ন করে দেখাতেন। তারা আসছে 1.5 বছরের জন্য, তারা পোর্ট ভাড়া দিচ্ছে 30 বছরের জন্য। অস্ত্র উদ্ধার না করতে পারেন না, না করে আপনি আওয়ামী লীগের লোকজনকে ধরে নিয়ে আসেন। যে দলটা এরকম অবস্থায় আছে, তো তাকে আপনি দায়ী করার চেষ্টা করতেছেন আগে ভাগেই। কে নির্বাচনের মধ্যে কে গন্ডগোল করবে কে করবে না আপনি না জেনেই একটা পক্ষকে যদি দায়ী করে ফেলান, এবং আপনি যাদেরকে দায়ী করতেছেন তারা এই দেশে এখন তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই, তারা প্রকাশ্যে ঘুরতে পর্যন্ত পারে না, সে কোনো অপরাধের সঙ্গে জড়িত আছে কি না এটাও দেখা হয় না, সে আওয়ামী লীগ একদা করতো, অতএব তাকে নিয়ে আপনি জেলে ঢুকাই দিচ্ছেন। তো এরকম অবস্থায় যে দলটি মুক্তি পান না, যে দলটা এরকম অবস্থায় আছে, তো তাকে আপনি দায়ী করার চেষ্টা করতেছেন আগে ভাগেই। কেন? এছাড়া কি আর কেউ হাতে অস্ত্র নেয় না? নির্বাচনের আপনি গত 24 অগাস্টে যে অস্ত্রগুলি লুটপাট হয়েছে, এগুলো কি আওয়ামী লীগের লোকজন লুটপাট করছে? তারা তো আওয়ামী লীগের লোকজন মানে অস্ত্র লুটপাট করে থানা লুট করার কোনো প্রশ্নই উঠে না, কারণ তখনকার বাস্তবতা এটাকে বলে না। তো তাহলে তাদেরকে ধরতে পারেন না, তাদেরকে ধরার নামে অস্ত্র উদ্ধার না করতে পারেন না, না করে আপনি আওয়ামী লীগের লোকজনকে ধরে নিয়ে আসেন, ডেভিল হ্যান্ড করতেছেন আপনারা। ভাই, এরকম অথর্ব, অযোগ্য এবং প্রতিহিংসা পরায়ণ সরকার আমি এর আগে জীবনে দেখি নাই। একটা নির্দলীয় সরকার আসছে যাদের দায়িত্ব হলো দেশকে একটা সংস্কার করা অথবা দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া, তারা এসেই শুরু করছে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা মাঠে নামছে। বিচার করবেন, বিচার কি অল্প কয়েকদিনে বিচার হবে? আপনি এটাকে রেগুলার গভর্নমেন্টের হাতে ছেড়ে দেন। তা না, রেগুলার গভর্নমেন্ট কি করবে তাও তারা বলে দিচ্ছে, রেগুলার গভর্নমেন্ট কারে কত বেতন দেবে তাও তারা বলে দিচ্ছে। তারা আসছে 1.5 বছরের জন্য, তারা পোর্ট ভাড়া দিচ্ছে 30 বছরের জন্য। 45 বছর, এটা কিছু হইলো? এর জন্য রিনিউয়াল করে যাবে, এটা কিছু হইলো? ভাই বলেন, আপনি এটা কিছু করতে পারেন? আপনি নিজে, আপনি যদি পারতেন, আপনার যদি হেডম থাকতো তাহলে পে কমিশন আপনি বাস্তবায়ন করে দেখাতেন। আপনি পে কমিশন বাস্তবায়ন করতে পারবেন না। ব্যাপারটা কেমন? যেমন ধরেন একটা বাসায় কিছু লোককে আপনি রাখছেন যে ভাই দেখেন বাসার লোকজন বাইরে আছে, বিদেশ থেকে আসবে, তুমি আপাতত কেয়ারটেকার হিসেবে থাকে না বাড়িতে, কেয়ারটেকার 1-1.5 মাস থাকো। এই 1-1.5 মাসে এসে নিয়ে বাসার কাজের লোকদের সবার বেতন আপনি ডাবল করে দিলেন। তো এই বেতনটা দিবে কে? তুমি দিবা কে? এসে নিয়ে আপনি বাসার আসবাবপত্র সব চেঞ্জ করে ফেলাইলেন। তুমি আসছো, তুমি হলো কেয়ারটেকারের ভাই, 2 দিন পরে তুমি যাবাগা। যারা আসবে তারা বুঝবে তাদের কি ধরনের আসবাবপত্র লাগবে, যারা থাকবে স্থায়ীভাবে তারা বাড়ির ডিজাইন করবে। তুমি বাড়ির ডিজাইনও চেঞ্জ করে দিচ্ছ, বলতেছে আমি কেয়ারটেকার, আমি জানি তোমার কিভাবে থাকা উচিত। তাদের মূল কাজ সরকারকে খুশি করবার জন্য না, মূল কাজ হলো এখান থেকে বাংলাদেশে যে কোনো চুক্তি হইলে পরে এখানে একটা কমিশন নামে একটা শব্দ আছে। আচ্ছা, ওই কমিশন লাভের জন্য 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হলো পরবর্তীতে যে সরকার আসবে তারা যেন বিপাকে পড়ে যায়, এই জন্য। মানে এদের নিয়তটাই খারাপ, এরা তো কাজ করতে পারেই না, এত অকর্মণ্য অপদার্থ, এটা তো একদিকে আসেই, আবার নিয়তটাও খারাপ। মানে আমি তো কাজ পারি না, আমি কাজ করতেও দেবো না, এমন প্যাচ লাগাই যাব যে আসবে সে বুঝবে যে কত জটিল এই প্যাচ খোলা। ওই প্যাচ খুলতে যাবো 2 বছর। তারা কাজ করতে পারেন না বা তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, এই কথাগুলো তো তারা বলেন না জনসম্মুখে এসে। আমরা কিন্তু দেখেছি যে একজন ছাত্র উপদেষ্টা, তিনি উপদেষ্টা থাকা অবস্থায় কিছু বলেননি, উপদেষ্টা পরিষদ থেকে সরে আসার পর বলেছেন যে তাকে কাজ করতে দেওয়া হয়নি। তখন বললো না কেন? আপনি কি মনে করেন তাকে বাধা দেওয়া হয়েছে? তো এখন তার মুখের মধ্যে কি মানে কোনো টুপলা ঢুকাইতেছিল নাকি কেউ? তখন বললো না কেন? সে তখন যে প্রেস কনফারেন্সকে বলতো যে এই লোকগুলো আমাকে কাজ করতে দিচ্ছে না, তখন বললো না কেন? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এখন এসে পিছাচ্ছে না। যে আপনাকে আরেকটি তথ্য দেই, নির্বাচন বানচালের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চকে মাঠে নামিয়েছে পতিত আওয়ামী লীগ, একথা বলেছেন শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আপনি কি তার সাথে একমত কিনা? দূর, এই লোকের নিয়ে আলোচনা করাই ঠিক না। আমি আগে প্রথম দিকে মনে করতাম যে বোধহয় মোটামুটি মেধাবী টাইপের লোক হবে একজন, মানে এর মতো মানে মূর্খ লোক আমি জীবনে খুব কম দেখছি। এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ তো দুই মেরুর জিনিস। আওয়ামী লীগ কোথায় নামাবে? ইনকিলাব মঞ্চকে আওয়ামী লীগ নামাইছে, এটা শফিক বলে? ইনকিলাব মঞ্চের সঙ্গে আওয়ামী লীগ কি সম্পর্ক আছে বলেন তো আপনি? কি কয় এগুলি? মাথা আওলা হয়ে গেছে নাকি? কি বলে ইনকিলাব মঞ্চের সঙ্গে আওয়ামী লীগ আছে বললে তো, এটা শুনলে তো হাত দিয়ে আরেকবার মরবো। মারা হচ্ছে না, তার হত্যার বিচার চাইতে গিয়ে যে সহিংসতা আমরা দেখতে পাচ্ছি,
এবং তাকে ক্যাশ করে যে বিভিন্ন দল আসলে বিভিন্ন সুবিধা নিতে চাচ্ছে বা মানুষের যে ইমোশন বা মানুষের যে আবেগ সেটি নিজেদের করার চেষ্টা করছে, তাকে কি ক্যাশ করা হচ্ছে না বলে আপনি মনে করেন? ক্যাশ করা না করা বাদ দেন, এখানে আওয়ামী লীগের কথা আসলে কিভাবে এটা বলেন না, মানে বুঝেন না এখানে আওয়ামী লীগের সম্পৃক্ততা আসে কিভাবে? ও যে কথাটা বলছে ওনাকে আমি রিকোয়েস্ট করবো, আপনি আর প্রমাণ দেন না, আপনাকে প্রমাণ দেন, প্রমাণ ছাড়া এটা ভিত্তিহীন। মানে উনি কি কোনো প্রমাণ দিছে এর সঙ্গে? না, প্রমাণ দেন। প্রমাণ ছাড়া তার কথা পাগলের প্রলাপ, এটা করে লাভ আছে কোনো? কই ইনকিলাব মঞ্চ? ইনকিলাব মঞ্চ জন্ম হয়েছে আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য, এখন ইনকিলাব মঞ্চের নামাইছে আওয়ামী লীগ, এটা কেউ মানবে? এইটা বলার মাধ্যমে ইনকিলাব মঞ্চের সঙ্গে এখন যারা আছে এবং আগে যারা ছিল এদের প্রত্যেককে শফিকুল আলম সাহেব অপমান করছে। এই জিনিসটা ইনকিলাব মঞ্চের সঙ্গে যারা আছে তাদের বোঝা উচিত যে এই লোক আসলে কার পারপাস সার্ভ করতেছে। ডক্টর ইউনূস মনে করেন ভালোবাসা যে উনি হলেন গিয়া বাংলাদেশের ভবিষ্যৎ কিছু একটা হবেন এবং ওনারাই এনসিপি হলো বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল, ডক্টর ইউনূস মনে করেন, এবং সেভাবে উনি এই দলটাকে দাঁড় করানোর চেষ্টা করতেছেন। উনি নিজেই বলেছেন এই ছাত্ররা একসময় ভালো করবে, এই ছাত্রদের মধ্যে থেকে এমনকি শিক্ষামন্ত্রী হতে পারেন বলেছেন। উনি এর আগেও বলেছেন, লন্ডনের আপনার ফিনান্সিয়াল টাইমস পডকাস্টে উনি বলেছেন যে উনি এই দলটাকে ছাত্রদেরকে দল গঠন করার জন্য পরামর্শ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। কাজেই প্রকারান্তরে এটা ওনারই দল। এখন সেই দলকে উনি যখন বিদেশ যান তখন এই দলের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে যান, জানতো মানে বিএনপি কেনেন, জামাত কেনেন এবং এনসিপি কেনেন, নিয়ে উনি যান। ওনার যখন মন খারাপ হয় উনি পদত্যাগ করতে চান তখন এনসিপি নাহিদ ইসলামকে ডেকে বলেন যে আমি পদত্যাগ করতে চাই। নাহিদ ইসলাম বাইরে আসে বলে যে হ্যাঁ উনি পদত্যাগ করতে চান। তো এগুলো তো হয়েছে। কাজে যোগ্যতা তো অনেকগুলি প্রমাণ উনি দিয়েছেন। কি যোগ্যতা ওনারা দিয়েছেন? যোগ্যতা এটা মানতে হবে আপনাকে। যে দল 1% ভোট পাবে কিনা সন্দেহ, পুরা ভোটের 1% ভোট যদি এনসিপি পায় তারপরে জরিপে তো আবার দেখাচ্ছে যে তারা অনেক ভোট পাবে। কে ভোট দেখাতে যাচ্ছে? বিভিন্ন জরিপে দেখাচ্ছে। জরিপ তবে দেখাচ্ছে যে জামাত ক্ষমতায় আসবে। একটা জরিপ দেখলাম যেখানে দেখলাম যে তারেক রহমান হারবে ইয়ের কাছে, যে কি বলে খালেদুজ্জামান নাকি একজন ডাক্তার, যার নাকি ডাক্তারি সার্টিফিকেটও নাই ভালো মতো, মানে ইয়েরা তো বলে না এটা বিএমডিসি, তাকে তো ওই জরিপে দেখলাম সে হারবে, মানে তারেক রহমান ভোট পাবে 17%। উনি কিন্তু আপনি যার কথা বলছিলেন তিনি কিন্তু সম্প্রতি ক্যান্টনমেন্টে গানম্যান নিয়েও ঢুকতে চেয়েছিলেন, আপনি একটু জানিয়ে রাখি। উনি তো বিখ্যাত লোক, তো ওনার কাছে তো তারেক রহমান হারবে, এটা জরিপে আছে। শুনেন, জরিপ হলো আপনার রাশিফলের মতো। রাশিফল বুঝেন, দেখবেন প্রত্যেকটা পত্রিকা থাকে আজকের দিনটি কেমন যাবে। এখন লেখা আছে আজকের দিনটা আপনার যাত্রা শুভ। এখন যাত্রা শুভ মনে করেন আপনার তুলা রাশি যাত্রা শুভ। দেখেন তো ওই দিন যাত্রা করতে যে কোনো তুলা রাশি লোক হোঁচট খাইছে কিনা, খাইছে। যেমন ওইটা দেখে কি কেউ যাত্রা শুরু করে? আজকের দিনটা কি রোমান্স ভালো, সেখানে তো ওই দিন তার সেপারেশন হয়ে গেছে। রাশির যে ফলাফল থাকে সেখানে তো বলাও থাকে যে পুরনো মানুষকে ফিরে পাবেন। তাহলে এই পুরনো মানুষকে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা রাজনীতিতে? বিষয়টা বলি আপনাকে যে এইগুলি জানে যারা পড়ে, তারাও জানে এটা কোনো বেল নাই, এটা কোনো ভিত্তি নাই, সায়েন্টিফিক কোনো বেস নাই। কিন্তু তারপরেও তারা পড়ে না, পড়ে কেন বলেন? জানে কোনো কাজে লাগবে না, তারপরে পড়তে মজা লাগে। মূল ঘটনা কিন্তু এইটাই। তো এই জরিপগুলো এগুলো কোনো ভিত্তি নেই রে ভাই। কে জরিপ করতেছে তার উপর নির্ভর করে, কোন প্ল্যাটফর্ম জরিপ করতেছে তার উপর নির্ভর করে। ইদানিং আবার কিছু কিছু জরিপকারী প্রতিষ্ঠান আছে টাকার বিনিময়ে জরিপ করে দেয়। এই সবগুলো হলো যখন ছাপা হয় টাকার বিনিময়ে জরিপ করে আসলে কি বোঝানো হয়? যে মানুষের মন নিয়ে কোনোভাবে যদি কমও হয় তাহলে কি এটা বোঝানো হয় বা কোনোভাবে প্রভাবিত করা হয়? আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। যে মনে করেন আমাকে একটা পার্টি দিল যে তুমি আমার জরিপটা করে দেবা, জি, এবং আমার পার্টি তোমাকে মাত্র টাকা দিলাম, তুমি করে দেবা। ধরা যাক এটা ইসলামপন্থী কোনো একটা দল। তা আমি গেলাম, আমি 500 লোকের জরিপ করলাম। এখন 500 লোকের জরিপ কোথায় করলাম? আমি 20টা মাদ্রাসায় গেলাম, আচ্ছা, জরিপ করলাম। তো ভাই আমি একটা কথা মিথ্যা বললাম না কিন্তু। তো এক একজন লোকের এক একটা পকেট থাকে, তো আমি ওই পকেটগুলিতে নক করলাম। ওখানে নারী পাইলাম, পুরুষ পাইলাম, বৃদ্ধ পাইলাম, ইয়াং পাইলাম, সমস্ত ক্যাটাগরির লোক আমি রাখলাম ওখানে। ফল কি আসবে? ফল যা আসে তাই আসবে। তো হিসাবটা এরকম যে আপনি আমাকে টাকা দেবেন, আপনার মতো করে আমি জরিপ বানাই দেবো। এরকম ধান্দাবাজ বহুত আছে। এই দেখবেন কয়দিন পরে এক একটা প্রতিষ্ঠান আসে, নাম দেয়, এগুলির নাম জীবনে কোনদিন শুনছেন? আমি তো তোমাকে শুনি নাই। তারা বিশাল বিশাল জরিপ করতেছে দেশের ভাগ্য কি হবে না হবে। জরিপ এরকম ভাই হয়। আমি অনেক জরিপ করি। আমার জরিপে দেখা যায় আমার এখানে আমার এই চ্যানেলে যে সমস্ত লোকরা আসে সাধারণত, যেমন আমি যেমন
সবসময় যারা নাকি নিপীড়িত তাদের পক্ষে কথা বলি। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ একটু নিপীড়িত আছে, আওয়ামী লীগের সমস্ত লোক এসে আমার এখানে ভিড় করে। আর আমি যদি বলি যে আজকে যদি নির্বাচন হইতো, যদি আওয়ামী লীগ থাকতো, তাহলে কে পাশ করতো? সবাই কবে আওয়ামী লীগ পাশ করতো। বাট বাস্তবতা কি তাই? তো এগুলি তবে বলবেই, কে করে না করে, কোন প্ল্যাটফর্ম করে, তার উপর অনেক কিছু নির্ভর জি, করে। তাহলে আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে অনেক মানুষ প্রশ্ন তুলছেন যে নাহিদ ইসলাম কোন উপায়ে ভাষণ দেবেন, তাহলে আপনি যেটি বলেছেন যে তিনি কোন যোগ্যতায় ভাষণ দেবেন, তিনি প্রধান উপদেষ্টার উনি যোগ্যতায় ভাষণ ইউনূস দেবেন। সাহেবের কোটায় ভাষণ দিবেন। আচ্ছা, জি, আমি এরা কোটা বিরোধী আন্দোলনে উঠে আসছিল না, জি। ওই কোটা বিরোধী আন্দোলন উঠে আসার কারণে তারা জীবনের সর্বক্ষেত্রে